নমস্কার, শোনাচ্ছি সাহিত্যিক বিমল করের কাপালিকরা এখনো আছে। আজ উপন্যাসের দ্বিতীয় পর্ব। টাইম টেবিলে গাড়ি ছাড়ার সময় রাত প্রায় 10টা। 9টার আগেই তারাপদরা হাওড়া স্টেশনে পৌঁছে গেল। হাতে খানিকটা সময় থাকা ভালো। টিকিট কাটা, আগে ভাগে বসবার জায়গা দখল করা। সারা রাত এই শীতে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া যাবে না। ঘুমোতে না পারুক, অন্তত ভালো করে বসার জায়গা দরকার। তারাপদ নিজের টিকিট কাটতে গেল না, চন্দনকে পাঠিয়ে দিল। সারাটা দিন আজ তারাপদর বড় ছোটাছুটি গিয়েছে। কাল সারা রাত তেমন একটা ঘুমোতেই পারল না। মাথার মধ্যে মৃণাল দত্ত আর ভুজঙ্গভূষণ। ওরই মধ্যে সাধু মামার মুখ মাঝে মাঝে উঁকি দিয়েছে। মা বাবার কথা মনে পড়েছে, পরীর কথাও মনে পড়ল। পরীর মুখ তো মনেই ছিল না তারাপদ, ছবি দেখে মনে পড়ল। ওই একটিমাত্র বোন, আর তো কেউ ছিল না তার। আহা, সে বেচারিও থাকল না। হাজার চিন্তায় ঘুম হল না। তার ওপর ওই ব্যাপারটাও তাকে বেশ অবাক করে তুলেছিল। মৃণালবাবুর বাড়ি থেকে বেরিয়েই চন্দন সেই কালো বেড়ালটার কথা বলল। বেড়ালটা নাকি ঘড়ির কাঁটার মতন ঘুরে যায়। চন্দন সচক্ষে দেখেছে। তারাপদরা যখন মৃণালবাবুর ঘরে গিয়ে বসে তখন তার মুখ ছিল তাদের দিকে, আর যখন চলে আসে তখন বেড়ালটার মুখ মৃণাল দত্তর দিকে। এ কি করে সম্ভব? একটা ভুয়ো নির্জীব পুতুল ধরনের বেড়াল কেমন করে মুখ ঘোরাবে? চন্দন নিশ্চয় ভুল দেখেছে। চন্দন জোর দিয়ে বলল, না, সে ভুল দেখেনি, ঠিকই দেখেছে। কেমন করে এটা হয় তারাপদ বুঝতে পারল না। ভূতের ব্যাপার নাকি ম্যাজিক? ভুজঙ্গভূষণের পুরো ব্যাপারটাই ভুতুরে মনে হচ্ছে। ভাবতে গেলে সেরকমই মনে হয় নাকি? কোথায় তারাপদ আর কোথায় ভুজঙ্গভূষণ? চেনা না, জানা না, কোশমিন কালেও যারা পরস্পরের মুখ পর্যন্ত দেখল না, তারা কেমন করে আজ একজন অন্যজনকে খুঁজে বেড়াচ্ছে? ভুজঙ্গভূষণ খুঁজছে তারাপদকে, আর তারাপদ খুঁজে বেড়াচ্ছে ভুজঙ্গভূষণের 1.5-2 লাখ টাকার সম্পত্তি। সত্যি ব্যাপারটা ভুতুরে। ব্যাপার ভুতুরে হোক আর যাই হোক, সকালে ঘুম থেকে উঠে তারাপদকে মৃণালবাবুর কাছে ছুটতেই হলো। 1.5-2 লাখ টাকার লোভে কি হতে পারে? আবার টাকার লোভ ছাড়াও কেমন একটা রহস্যের টানও রয়েছে। সত্যি সত্যি ওই ভুজঙ্গভূষণ কে? কেনই বা তার ওই রকম কাপালিক মার্কা চেহারা? কি করতেন তিনি এতকাল? কেন কোনোদিন তারাপদদের খোঁজখবর নেননি? অথচ সাধু মামাকে দিয়ে তাদের পরিবারের, মানে তারাপদর মা, বাবা, পরী সকলের ছবি জোগাড় করে নিয়েছেন। কি তাঁর উদ্দেশ্য ছিল? হাজার রকম কেন কোনো জবাব যেমন পাওয়া যাচ্ছে না, সেই রকম বোঝা যাচ্ছে না ভুজঙ্গভূষণ কি করে জানতে পারলেন যে সামনের অমাবস্যা পর্যন্ত তিনি বেঁচে থাকবেন। ভদ্রলোকের কি ইচ্ছা মৃত্যু? কে জানে বাবা। এত রকম অবাক হবার ব্যাপার যখন রয়েছে, তখন বেড়ালটার মুখ ঘোরানো আর এমন কি আশ্চর্যের? তবে ওই কালো বেড়ালটা তো ছিল মৃণাল দত্তর ঘরে। তাহলে মৃণাল দত্তও কি ভুজঙ্গভূষণের ছোঁয়া পেয়েছেন? সকালে মৃণাল দত্তকে একবার কালো বেড়ালটার কথা জিজ্ঞেস করলে হতো। এসব কথা জিজ্ঞেস করতে লজ্জাও তত করে, কিন্তু সে সুযোগই হলো না। পুরনো ঘরে মৃণাল দত্ত তারাপদকে আর বসাননি। বাইরের বৈঠকখানায় বসিয়ে রেখে তার দরকারি কাগজপত্র এনে দিলেন, যেন তিনি জানতেন তারাপদ ঠিকই আসবে, রাত পোহালেই এসে হাজির হবে। সমস্ত তৈরি করে রেখেছিলেন। শিলমোহর করা একটা চিঠি, সামান্য ভারী মতন একটা প্যাকেট, রেজিস্ট্রি করা পার্সেলের মতন চেহারা সেটার, চারপাশে গালা দিয়ে করা মোহরের ছাপ। সেই সব জিনিস নিয়ে তারাপদ এলো চন্দনের মেডিকেল হোস্টেলে। চন্দনকে বলল, চাঁদু, তোকে সঙ্গে যেতে হবে। চন্দন প্রথমটায় রাজি হচ্ছিল না। তার হাসপাতাল, আবার পুরো ব্যাপারটাই এমন গোলমেলে যে একলা তারাপদকে ছেড়ে দিতে তার ভালো লাগছিল না। তারাপদ কোনো কালেই সাহসী নয়, বরং ভীতু ধরনের।
তার শরীর স্বাস্থ্য ততটা মজবুত নয়। নিরীহ ভালো মানুষ গোছের ছেলেও। ভিড়ের ভয় কোনোদিন মোহনবাগান ইস্টবেঙ্গলের লিগ বা শিল্ডের খেলা পর্যন্ত দেখতে গেল না। চন্দন কতবার বলেছে, চল না, আমি তো রয়েছি। তারাপদ মাথা নেড়েছে আর বলেছে, থাক ভাই, আমার মাঠে গিয়ে দরকার নেই, রিলে শুনলেই আমার খেলা দেখা হয়ে যাবে। সেই তারাপদকে একলা একলা কি করে ছেড়ে দেয় চন্দন? তারাপদর মা যখন মারা যায়, চন্দন শ্মশানে গিয়েছিল। তার মনে আছে, সেদিন বারবার তারাপদ শুধু চন্দনকেই আঁকড়ে ধরেছিল আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। অনেক রকম গবেষণার পর ঠিক হলো চন্দন হাসপাতাল থেকে কয়েকদিনের ছুটি নেবে। বলবে বাবার অসুখ। কথাটা মিথ্যে হলেও করার কিছু নেই। ছুটি যখন দরকার তখন বড় একটা কিছু না বললে ছুটি দেবে কেন? চন্দন রাজি হয়ে যাবার পর তারাপদ বটুকবাবুর মেসে ফিরল। স্নান খাওয়া সেরে বেরুলো কিছু টাকা পয়সা জোগাড়ের ধান্দায়। বন্ধু বান্ধবদের কাছ থেকে যা পায় জুটিয়ে অন্তত 100-150 টাকা হাতে রাখতেই হবে। দুপুরের পর তারাপদ মেসে ফিরল। বেশ ক্লান্ত হয়ে পড়েছে। তারপর গোছগাছ শুরু করল। সন্ধ্যের গোড়ায় গেল চন্দনের হোস্টেলে। চন্দন প্রায় তৈরি। তারপর দুই বন্ধু মিলে জয়মা বলে বেরিয়ে পড়েছে। দেখা যাক কপালে কি আছে। চন্দন টিকিট কেটে ফিরে এসে বলল, নে চল, 9 নম্বরে গাড়ি দেবে। জিনিসপত্র তেমন কিছু নেই তাদের। দুজনের দুটো কিট ব্যাগ। চন্দন একটা কম্বল নিয়েছে হাতে ঝুলিয়ে, রাত্রে শীতের হাত থেকে বাঁচতে হবে। তারাপদর কম্বল নেই। সে একটা তুষের পুরনো চাদর আর বঙ্কিমদার হনুমান টুপিটা নিয়ে নিয়েছে সঙ্গে করে। মেশে কেউ জানে না তারাপদ কোথায় যাচ্ছে। তারাপদ শুধু বলেছে, একটু বাইরে যাচ্ছি এক বন্ধুর সঙ্গে, দরকার আছে। প্ল্যাটফর্মে ঢুকে তারাপদরা দেখল ভিড় ভীষণ একটা কিছু নয়, মোটামুটি। প্যাসেঞ্জার ট্রেন, তাই আবার শীতকাল, হয়তো তাই ভিড়টা কমই। একটু পরেই প্ল্যাটফর্মে গাড়ি দিয়ে দিল। চন্দন বাহাদুর ছেলে। গাড়ি প্ল্যাটফর্মে ঢুকতে না ঢুকতেই কি এক বিচিত্র কায়দায় সে চলন্ত ট্রেনের হ্যান্ডেল ধরে ঝুলে পড়ল। গাড়ি দাঁড়াবার পর তারাপদ খুঁজে খুঁজে চন্দনকে বের করে নিল। চমৎকার জায়গা জুটিয়ে কম্বল বিছিয়ে ফেলেছে। গাড়িতে উঠে তারাপদ বলল, তোর দৌড়বার কি ছিল? ভিড় তেমন নেই। চন্দন বলল, দেখতেই পাবি, ট্রেন ছাড়ার সময় হয়ে আসুক। নে বসে পড়, এদিকে আয়, জায়গা নিয়ে বস, চাদরটা বিছিয়ে দে, শোবার জায়গা ছাড়বি না। কিডস ব্যাগ মাথার কাছে রেখে একেবারে কোণার দিকে মুখোমুখি দুই বন্ধু কম্বল আর চাদর পেতে ফেলল। কামরায় লোক উঠছে, কুলি উঠছে, আবার নেমেও যাচ্ছে। মালপত্র রাখার হইচই। চন্দন নিজের জায়গায় বসে সিগারেটের প্যাকেট বের করল। তোর এই মালগাড়ি কাল 9টা-10টার সময় শঙ্করপুর পৌঁছবে। গাড়িটা অবশ্য প্যাসেঞ্জার ট্রেন, মালগাড়িরই যমজ ভাই। ঢিকির ঢিকির করে যাবে, 1000 বার দাঁড়াবে। অন্য কোনো গাড়িতে যাওয়া চলতো, কিন্তু সারাদিন এত ছুটোছুটি করতে হয়েছে তারাপদকে যে সে সুযোগ তার হয়নি। একটা এক্সপ্রেস গাড়ি ছিল, সেটা শঙ্করপুরে দাঁড়াতো না। ততক্ষণে দু বন্ধু মিলে সিগারেট ধরিয়ে নিয়েছে। কামরায় লোক বাড়ছে। দেখতে দেখতে বেশ ভিড় হয়ে গেল। প্ল্যাটফর্মে আরও যাত্রী এসে পৌঁছচ্ছে। তারাপদদের কামরায় এক দঙ্গল বিহারি উঠেছে, 2-5 জন বাঙালিও। এমন সময় এক অদ্ভুত ধরনের ভদ্রলোক এসে কামরায় উঠলেন। টিয়া পাখির মতন নাক, তোবড়ানো গাল, গর্তে বসা চোখ। চেহারাটি রোগাসোগা। গায়ে সেই আদ্যিকালের অলেস্টার। মাথায় কাশ্মীরি টুপি, ডান হাতে একটা সুটকেস ঝুলছে, বাঁ হাতে খয়েরি বালাপোষ। ভদ্রলোক এতই রোগা যে গায়ে অলেস্টার চাপিয়েও তাকে মোটা দেখাচ্ছে না। গলায় মোটা মাফলার জড়ানো। চন্দন ভদ্রলোককে দেখে নিচু গলায় বলল, ডিসপেপসিয়ার কেস রে তারা, টিপিক্যাল ডিসপেপটিক পেশেন্ট। ভদ্রলোক তারাপদদের দিকেই এগিয়ে এলেন। কাছে এসে এমন মুখ করে হাসলেন যেন কতই না চেনা তারাপদর। গঙ্গাচরণ মিত্তির লেনে রোজই দেখা হয়। কত দূর? ভদ্রলোক জিজ্ঞেস করলেন হাসি মুখে। হাসবার সময় তার দাঁত দেখা গেল, এবড়ো খেবড়ো কালচে দাঁত,
পান খাওয়া দাঁত যেন। তারাপদ ভদ্রলোককে কোনোদিন দেখেনি, জবাবও দিল না কথার। ভদ্রলোক কিন্তু নির্বিকার। সুটকেসটা বেঞ্চির তলায় রেখে বালাপোষটা বিছিয়ে নিলেন। তারাপদর চাদর সামান্য গুটিয়ে গেল। তার চেনা চেনা হাসি আর কথা। এই ট্রেনটায় যত ছিঁচকে চোরের উপদ্রব, বুঝলেন মশাই? চোখের পাতা দুদণ্ড বুঝেছেন কি? পুঁটলি, পাটলা, সুটকেস, ব্যাগ, হাওয়া। ওই দরজার দিকটায় তাই গেলাম না। ওদিকটায় একটু পরেই দেখবেন কি হয়। ছিলিম চলবে। সে কি দুর্গন্ধ! গোয়ালাগুলো বোম ভোলার জাত। গাঁজাই ওদের সর্বনাশ করল। দেখি স্যার, আপনার পাটা একটু সরান, সুটকেসটাকে প্লেস করে দিই আরও একটু সেফ সাইডে। চন্দন হেসে ফেলেছিল, সামলে নিল। ভদ্রলোক এবার গোছগাছ সেরে তারাপদর পাশে বসলেন। গাড়ি ছাড়ার সময় হয়ে আসছিল। প্ল্যাটফর্মের কলরব কমে আসছে যেন। তারাপদদের কামরা থেকে কিছু বেহারি লোকজন নেমে গেল। ভদ্রলোক ততক্ষণে পান জর্দা মুখে পড়েছেন। আপনারা কতদূর যাবেন স্যার? ভদ্রলোক আবার জিজ্ঞেস করলেন। তারাপদ কিছু বলার আগেই চন্দন বলল, মধুপুর টধুপুরের দিকে। মধুপুর? কোথায়? কোন দিকটায়? আপনি মধুপুরে থাকেন? না স্যার, আমি অরিজিনালি ভাগলপুরের। তারপর থেকেছি জামশেদপুরে। শেষে ইচ্ছাপুরেও কিছুদিন ছিলাম। এখন আর কোনো পুরে থাকি না। টুরে টুরে দিন কেটে যায়। তারাপদ হেসে ফেলল, চন্দনও। আমার স্যার কতগুলো বদ দোষ আছে। পান চিবোতে চিবোতে ভদ্রলোক বললেন, আমি হাসি ঠাট্টা করতে ভালোবাসি। আমার আপনপন নেই। ভেরি ফ্র্যাঙ্ক। একটা কথা স্যার আগেই বলিনি, আমার মুখ থেকে হরদম ইংলিশ বেরোয়। নো গ্রামার। কিছু মনে করবেন না। আমার বাবাকে একজন অ্যাংলো ঘুষি মেরে নাক ভেঙে দিয়েছিল। তখন থেকেই আমার ওই ভাষাটার ওপর রাগ। অ্যাংলোরা হাফ ইংলিশ বলে, তাতেই আমার বাবার নাক চলে গেল। ফুল ইংলিশ যারা বলে তাদের ঘুষি খেলে তো আমার বাবার ফেসই পাল্টে যেত। বলুন ঠিক কি না? আমি তখন থেকে রিভেঞ্জ নিতে শুরু করেছি ভাষাটার ওপর। যা মুখে আসে বলবো, তুই আমার কাঁচকলা করবি। তোর ভাষা কি আমার মার না বাবার ভাষা? তারাপদরা এবার জোরে হেসে উঠল। গাড়ি ছাড়ল। গাড়ি ছাড়ার সময় যেমন হয়, দু একজন নেমে পড়ল। ছুটতে ছুটতে কে একজন পাদানিতে উঠে পড়ল। প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে কেউ কেউ হাত নাড়ছে। একদল দেহাতি গোছের মানুষ গঙ্গামাইকে জয় বলে চেঁচিয়ে উঠল। ধীরে ধীরে গাড়িটা প্ল্যাটফর্মের বাইরে আসতেই শীতের হাওয়া এসে ঢুকল জানলা দিয়ে। চন্দন জানলা দিয়ে বাইরে তাকিয়েছিল। এবার ভেতরে মুখ ফেরালো। চন্দন বলল, আপনার নামটা কি স্যার? কিঙ্কর কিশোর রায়। 1.5 গজি নাম স্যার। ছোট করে লোকে বলে কিকিরা দি গ্রেট। জোরে হেসে উঠে চন্দন বলল, আলেকজান্ডার দি গ্রেটের পর আর কোনো গ্রেট দেখিনি স্যার। আপনাকে দেখলাম। কিকিরা খক খক করে শব্দ করে হেসে উঠলেন। অদ্ভুত সে শব্দ। তারাপদও হেসে উঠল। ঠাট্টা করে চন্দনকে বলল, তুই তাহলে আলেকজান্ডার দি গ্রেটকে দেখেছিস? ছবি দেখেছি, চন্দন রসিকতা করে বলল। কিকিরা হাসতে হাসতে বললেন, এবার জ্যান্ত দেখুন, লিভিং গ্রেট। তারাপদ জিজ্ঞেস করলে, আপনি কি করেন? কিকিরা অলেস্টারের গলার দিকের বোতাম খুলতে খুলতে বললেন, আমার করার কিছু ঠিক নেই স্যার। কখনো ছুরি কাঁচির এজেন্ট, কখনো খোস পাঁচড়ার মলমের, কখনো অম্লশূলের ওষুধ বেচে আসি, কখনো আবার অন্য কিছু যা হাতের কাছে জুটে যায়। আমার নেচারটা অস্থির গোছের। মেজাজে না বলে আমি কাউকে ছেড়ে কথা বলি না। লাস্ট মান্থে আমি একটা নতুন কোম্পানি স্নো ক্রিম পাউডারের রিপ্রেজেন্টেটিভ ছিলাম। মালিক বেটা ছেঁচড়া, আমার সঙ্গে বলল না, ছেড়ে দিলাম। দিয়ে এখন একটা কোম্পানির কাঁচি, খুর, ক্লিপের এজেন্ট হয়ে গিয়েছি। হাওড়ায় কারখানা খুলেছেন ভদ্রলোক। বেশ ভালো খুর তৈরি করেছে স্যার। আমার সুটকেসে স্যাম্পল আছে, কাল সকালে দেখাবো। চন্দন হাত নেড়ে বলল, থাক স্যার, খুর আর দেখাবেন না। খুর দেখলেই আমার ভয় করে। ভয়ের কিছু নেই স্যার। ঠিক মতো টানতে পারলে মাখনের মতন গাল নরম থাকবে। বেকায়দায় টানলে অবশ্য গলা যাবে।
বলে কিকিরা তারাপদর দিকে তাকিয়ে খকখক করে হাসলেন। তারপর নিজেই বললেন, হ্যাঁ, সত্যি কথা বলতে কি স্যার, আমি আসলে ম্যাজিশিয়ান ছিলাম। গণপতিবাবু আমার গুরুর গুরু। আমার সাক্ষাৎ গুরু বড় একটা কলকাতায় আসতেন না। তার ফিল্ড ছিল পাটনা, মুজফ্ফরপুর, জামালপুর, ওদিকে বেনারস, লখনৌ, আগ্রা, এইসব। আমার গুরু অদ্ভুত অদ্ভুত খেলা জানতেন। ইন্ডিয়ান ট্রিক বলে তার একটা খেলা ছিল, তাতে তিনি স্টেজের ওপর একটা মেয়ের হাত, পা, মুখ সব আস্তে আস্তে অদৃশ্য করে দিতেন। তারপর আবার একে একে সব জোড়া লাগিয়ে দিতেন। চন্দন কৌতূহল বোধ করছিল। বলেন কি? মিথ্যে বলবো না স্যার, গুরুর নামে কেউ মিথ্যে বলে না, বলে কিকিরা হাত জোর করে গুরুর উদ্দেশ্যে প্রণাম জানালেন। উঁচু দরের লোক ছিলেন তিনি। একবার নাইট্রিক অ্যাসিড খাবার খেলা দেখাতে গিয়ে কি একটা গন্ডগোল হয়ে গেল, তিনি মারা গেলেন। আমি 15 বছর বয়স থেকে তাঁর চেলাগিরি করেছি। 7-8 বছর লেগেছিলাম। আরও 5-7টা বছর সঙ্গে থাকতে পারলে দেখতেন কিকিরা কি না করত। জাপান, আমেরিকা, লন্ডন করে বেড়াতাম। কপাল স্যার, কপাল, ব্যাড লাক। তারাপদ জিজ্ঞেস করল, আপনি নিজেও কি ম্যাজিক দেখিয়ে বেড়াতেন? আমরা ম্যাজিকের বংশ স্যার। আমার ফাদারের অল্টারনেট ফাদার বিরাট ম্যাজিশিয়ান ছিলেন। চন্দন অবাক হয়ে বলল, ফাদারের অল্টারনেট ফাদার কি জিনিস মশাই? কিকিরা মজার মুখ করে হেসে বললেন, বাবার বাবাকে ছেড়ে তাঁর বাবা, মানে প্রপিতামহ। তারাপদ আর চন্দন হেসে গড়িয়ে গেল। কিকিরা বললেন, ওটাই তো আমার অরিজিনাল ব্যবসা ছিল স্যার। বছর 8-10 কিকিরা ম্যাজিক মাস্টার হয়েছিল। তারপর আমার বাঁ হাতটায় কি যে হলো, প্রথমে ব্যথা ব্যথা করত, দেখতে দেখতে হাত শুকোতে লাগলো, জোর একেবারে কমে গেল, সব সময় কাঁপত। হাত না থাকলে ম্যাজিশিয়ান হওয়া যায় না। ম্যাজিশিয়ানের হাত, চোখ আর মুখ, এই তিনটেই হলো আসল। চন্দন কি যেন বলতে যাচ্ছিল, তার আগেই কিকিরা তার বাঁ হাতটা দেখালেন। সত্যি শুকনো মতন দেখতে, আঙুলগুলো বেঁকা বেঁকা, চামড়া কেমন পোড়া পোড়া রঙের। হাতটা কাঁপছিল। কোট থাকার জন্যে কবজির ওপর দেখা গেল না। চন্দন বলল, আপনি ডাক্তার টাক্তার দেখাননি? দেখিয়েছি, কত ডাক্তার দেখিয়েছি, ওষুধ খেয়েছি, ইঞ্জেকশন নিয়েছি, কিচ্ছু হয়নি। ডাক্তাররা ধরতে পারছে না। কেউ বলছে নার্ভের রোগ, কেউ বলছে কোনো বিষাক্ত জিনিস থেকে হয়েছে, কেউ আবার অন্য কিছু বলছে। তারাপদ চন্দনকে দেখিয়ে কিকিরাকে বলল, ও হলো ডাক্তার। চন্দন যেন সামান্য লজ্জা পেল। বলল, না না, এখনো পুরো ডাক্তার হইনি, সবে পাশ করেছি। তারাপদ রগড় করে বলল, চন্দন এখনো 10-20টা কেন, একটাও মানুষ মারেনি। কাঁচা হাত, 2-4 বছর আরও যাক, তারপর ডাক্তার হবে। তিনজনেই হেসে উঠল। হাসি ঠাট্টার কথা বলতে বলতে রাত বাড়তে লাগলো। গাড়ি মাঝে মাঝে থামছে, আবার চলছে। শীতের জন্য জানলা সব বন্ধ। কামরার লোকজন কথাবার্তা বলতে বলতে ক্রমশই নিস্তেজ হয়ে আসছে। 2-1 জন ঘুমিয়েও পড়েছে। কিকিরা ততক্ষণে তারাপদদের নামধাম জেনে গিয়েছেন। শুধু জানতে পারেননি তারাপদরা ঠিক কোথায় যাচ্ছে। ওরা সেই যে বলেছিল মধুপুর টধুপুর, তার বেশি আর কিছু বলেনি। বর্ধমানের পর গোটা কামরাটাই যেন ঘুমিয়ে পড়ল। তারাপদর ঘুম পাচ্ছিল, হাই উঠছিল তার। হাই তুলতে তুলতে চন্দন হঠাৎ কিকিরাকে বলল, আপনি তো একজন এক্স ম্যাজিশিয়ান। আচ্ছা, এই যে লোকে মন্ত্রতন্ত্রর কথা বলে, আপনি ওসব বিশ্বাস করেন? মাথা নাড়লেন কিকিরা। না, ম্যাজিক হলো খেলা, তার সঙ্গে মন্ত্রতন্ত্রর কোনো সম্পর্ক নেই। তবে আমি হিপনোটিজম, মেসম্যারিজমে সব বিশ্বাস করি। নিজে করেছি এক সময়। আমাদের দেশে অনেকে যোগ অভ্যাস করে অনেক কিছু করতে পারেন। আমার গুরু মাটির তলায় চাপা দেওয়া অবস্থায় 2-3 ঘন্টা থাকতে পারতেন। তারাপদ আর বসে থাকতে পারছিল না, বড় ঘুম পাচ্ছে। শুয়ে পড়ার জন্য তৈরি হতে হতে বলল, আপনার 2-4টে ম্যাজিক কাল সকালে উঠে দেখব। কিকিরা তারাপদকে দেখতে দেখতে হেসে বললেন, কাল পর্যন্ত অপেক্ষা করবেন না এখনই দেখবেন? এখন। কিকিরা যেন মজা করছেন এমন চোখ মুখ করে বললেন,
একটা স্যাম্পল দেখিয়ে দিই, কি বলেন? বলে কয়েক পলকের জন্য চোখ বুজলেন। তারপর বললেন, আপনারা মধুপুর যাচ্ছেন না। কোথায় যাচ্ছেন জানি না, তবে মধুপুর নয়। এমন কোনো জায়গায় যাচ্ছেন যার নামের প্রথমে এস অক্ষর আছে, রাইট? যার কাছে যাচ্ছেন তার নামের প্রথমে বি অক্ষর থাকবে, রাইট? তারাপদ যেন চমকে উঠল, চন্দনও। দুজনেই হতভম্ব। অপলকে কিকিরার দিকে তাকিয়ে থাকল, নিঃশ্বাস নিতেই যেন ভুলে গেছে। শেষে তারাপদ বলল, আপনি কে? কিকিরা খক খক করে বিচিত্র হাসি হেসে বললেন, আমি কিকিরা দি গ্রেট, কিকিরা দি ম্যাজিশিয়ান। তারাপদ মাথার পাশে তার কিট ব্যাগের দিকে তাকালো। ওই ব্যাগের মধ্যে ভুজঙ্গভূষণকে দেবার জন্য শিলমোহর করা চিঠি আর প্যাকেট আছে একটা, খুব দরকারি জিনিস। মৃণাল দত্ত বারবার সাবধান করে দিয়েছেন, ও দুটো যদি খোয়া যায় সর্বনাশ হবে। তারাপদ যে জন্য শঙ্করপুর যাচ্ছে তা ব্যর্থ হবে। এই কিকিরা লোকটা কি সেটা জানে? সে কি সমস্ত জেনে শুনে তারাপদদের পিছু ধরেছে? লোকটার উদ্দেশ্য কি? কোন মতলব নিয়ে সে তাদের সঙ্গী হয়েছে? তারাপদ ভীষণ ভয় পেয়ে গেল। চন্দনও বিচলিত, বিমূঢ়। অনেকক্ষণ আর কেউ কোনো কথা বলল না। তারাপদ ভালো করে কিকিরার দিকে তাকাচ্ছিল না। তার সাহস নেই তাকাবার। ভীষণ সন্দেহ হচ্ছে লোকটাকে। মুখে যতই হাসি থাক, মজার মজার কথা বলুক, তবু কিকিরা যে বড় রকমের ঘুঘু, তাতে সন্দেহ কি? আর চোখে তাকিয়ে তারাপদ চন্দনকে ব্যাপারটার গুরুত্ব বোঝাবার প্রাণপণ চেষ্টা করতে লাগল। তার মুখের ভাব, চোখের সাবধানী দৃষ্টি বলছিল, চাঁদু, বি কেয়ারফুল, লোকটা ঘুঘু। চন্দন নিজেও সন্দিগ্ধ হয়ে উঠেছিল। কিকিরা যত বড় ম্যাজিশিয়ানই হোক, ওরা কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে, এটা মুখ থেকে ঠাহর করতে কিছুতেই পারে না। অসম্ভব। থট রিডিং না কি যেন বলে একটা, কিকিরা কি সেই মনের কথা জানতে পারার খেলা দেখালো? বোগাস। চন্দনও সব বিশ্বাস করে না। তবে এটা বিশ্বাস করতে বাধ্য হচ্ছে, কিকিরা প্রচণ্ড ধূর্ত। সে কেমন করে কায়দা করে পুরো শঙ্করপুর কিংবা সোজাসুজি ভুজঙ্গভূষণ না বলে রহস্যময়ভাবে বলল, প্রথমটা অক্ষর এস আর বি। ও যে সবই জানে তাতে চন্দনের সন্দেহ হচ্ছিল না। অন্তত কিকিরা নিশ্চয়ই জানে চন্দনরা শঙ্করপুরে যাচ্ছে ভুজঙ্গভূষণের কাছে। চন্দন চোখে চোখে তারাপদকে বোঝাবার চেষ্টা করল, সবই বুঝতে পারছি, সাবধান হতে হবে। কিকিরা কিন্তু একই রকম হাসি মুখে তারাপদদের দেখছিলেন। বরং তার চোখ দেখে মনে হচ্ছিল, কিকিরা এরকম একটা খেলা দেখাবার পর যেন তারাপদদের হাততালি আশা করেছিলেন, না পেয়ে একটু দুঃখ বোধ করছেন। চন্দন মনে মনে ভেবে দেখল, আর বেশিক্ষণ চুপচাপ থাকা উচিত নয়। ওরা ভয় পেয়েছে, কিকিরা সেটা বুঝে ফেলবে। বার দুই শুকনো কাশি কেশে তারাপদকে বলল, অনেক রাত হয়ে গেল, তুই শুয়ে পড়, আমি জেগে আছি, ট্রেনে আমার ঘুম হয় না। তারাপদ ঘুমোবে কি? ঘুম তার মাথায় উঠে গেছে। কিকিরা যেন কি মনে করে বললেন, বাস্তবিক স্যার, রাত হয়ে গেছে অনেক। 12টায় বর্ধমান পেরিয়ে এসেছি, তা ধরুন এখন 12:30। শীতটাও জব্বর। এবার শোবার ব্যবস্থা করতে হয়। তবে একজনের জেগে থাকা উচিত, নয়তো এই গাড়িতে যা চোরের উৎপাত, গা থেকে জামা কাপড়ও খুলে নিয়ে যায়। চন্দন একটু ঠাট্টার ছলেই বলল, আপনার নিশ্চয় অম্বলের রোগ আছে, বয়সও হয়েছে, আপনি শুয়ে পড়ুন, আমি জেগে আছি। কিকিরা বললেন, ঠিক ধরেছেন স্যার, আমার জুস বেশি হয়, রাত জাগলে বোতলের সোডার মতন হয়ে যায় পেট বুক। সে কি কষ্ট। যাকগে, আমি একবার বাথরুম থেকে ঘুরে এসে শুয়ে পড়ি, কি বলেন? বালাপোষটা হাত দিয়ে আবার একটু ঝেড়ে ঝুড়ে কিকিরা উঠে দাঁড়ালেন, বাথরুমে যাবেন। তারাপদ যেন এই সুযোগের অপেক্ষা করছিল। কিকিরা ওপাশে বাথরুমের দিকে যেতেই নিচু গলায় তারাপদ বলল, চাঁদু, লোকটা ঘোরেল, ওর কোনো মতলব আছে। চন্দন বলল, আমিও তাই ভাবছি, ম্যাজিক ফ্যাজিক বাজে কথা। কিকিরা কি আমাদের ফলো করছে? তারাপদ জিজ্ঞেস করল।
তাই তো মনে হয়, কিন্তু কেন? তারাপদ দূরে বাথরুমের দিকে তাকালো। কিকিরা দরজা খুলে ঢুকে গেলেন। তারাপদ বলল, আমার কাছে ভুজঙ্গভূষণের নামে একটা সিল করা প্যাকেট, চিঠিটা আছে, মৃণাল দত্ত দিয়েছেন। ওগুলো যতক্ষণ না ভুজঙ্গভূষণের হাতে দিতে পারছি ততক্ষণ আমার কোনো ক্লেম হচ্ছে না সম্পত্তির ওপর। তা জানি। চন্দন মাথা নাড়ল। কিকিরা কি ওটা হাতাবার জন্য এসেছে? তাতে ওর লাভ কি হবে? কিকিরা তো তারাপদ নয় যে ওগুলো হাতিয়ে ভুজঙ্গভূষণের কাছে হাজির হলেই 1.5-2 লাখ টাকার সম্পত্তি পেয়ে যাবে। তাছাড়া ওর মধ্যে কি আছে তাও তো আমরা জানি না। তারাপদ চিন্তায় পড়ে কেমন বিমর্ষ হয়ে আসছিল। বলল, আমিও তো তাই ভাবছি। আচ্ছা, তোর কি মনে হয় কিকিরা মৃণাল দত্তর লোক? মানে? মৃণাল দত্ত ওকে পাঠাননি তো? উনি ছাড়া আর কেউ তো জানে না আমরা শঙ্করপুরে ভুজঙ্গভূষণের কাছে যাচ্ছি। চন্দন বন্ধুর দিকে তাকিয়ে থাকল, ভাবল, বলল, তা ঠিক। তুই যখন সকালে মৃণাল দত্তর বাড়ি গিয়েছিলি তখন কাউকে দেখেছিস? না। মাথা নাড়ল তারাপদ। ঘরে কেউ ছিল না? কালকে সেই বুড়ো মতন লোকটি 2-1 বার এসেছিল। তার চোখের সামনে মৃণাল দত্ত তোকে এইসব দিয়েছেন? হ্যাঁ। গাড়ির কথা কিছু বলেছেন? বলেছেন রাত্রে 2টো গাড়ি আছে, এক্সপ্রেস শঙ্করপুরে থামে না। চন্দন কিছুই বুঝতে পারল না। মৃণাল দত্ত নিজেই তার মক্কেলের জন্য তারাপদর খোঁজ করছিলেন। তিনি যেচে তারাপদকে ভুজঙ্গভূষণের কাছে পাঠাচ্ছেন, এটা তাঁর কর্তব্য। তবে কেন তিনি পেছনে লোক লাগাবেন? তাহলে কি ওই বুড়ো লোকটা, মৃণাল দত্তর বাড়ির কাজের লোকটা, আসলে অন্য কারো হাতের পুতুল? তাই যদি হয় তবে ধরে নিতে হবে ভুজঙ্গভূষণের সম্পত্তি যাতে তারাপদর হাতে না যায় সেজন্যে ফন্দি আঁটার লোক আছে, তারাই কিকিরাকে লাগিয়েছে। কিন্তু এসব ভাবনা কি বাড়াবাড়ি নয়? কার গরজ তারাপদকে বঞ্চিত করার? তেমন কাউকে তো দেখা যাচ্ছে না। চন্দন বলল, আমি ভাই কিছুই বুঝতে পারছি না। এভরিথিং ইজ মিস্টেরিয়াস। ভুজঙ্গভূষণ, মৃণাল দত্ত, কালো বেড়াল, কিকিরা সবই কেমন গোলমেলে। তারাপদ ম্লান মুখ করে বলল, আমারও মাথায় কিছু ঢুকছে না। লাভের মধ্যে ভাবতে ভাবতে মাথা ধরে গেল। টাকা পয়সা সম্পত্তি ব্যাপারটাই ঝঞ্ঝাটের। বেশ ছিলুম, এখন কি প্যাঁচেই পড়লাম। কিকিরাকে আবার দেখা গেল। চন্দন নিচু গলায় বলল, যাই হোক, তুই ঘাবড়াস না তারা। ওই লোকটার কাছে একেবারেই নার্ভাসনেস দেখাবি না। ওর সামনে তুইও শুয়ে পড়। আমার ঘুম হবে না। না হোক, তবু শুয়ে পড়বি, ঘুমোবার ভান করবি, আমি জেগে থাকবো। হাসপাতালের ডিউটিতে আমার রাত জাগার অভ্যাস আছে। তুই একলা কতক্ষণ জাগবি? সারা রাত আমি কিকিরাকে নজর রাখব। তারাপদর হঠাৎ মনে পড়ল কিকিরা বলেছে তার সুটকেসে নাকি খুঁটটুর আছে, স্যাম্পল দেখাবে বলেছিল। লোকটা কত বড় শয়তান, সুটকেসে করে খুঁড় এনেছে। গলা কাটবে নাকি? খুন? তারাপদ ভয়ে ভয়ে বেঞ্চির তলার দিকে তাকালো। কিকিরা সুটকেস দেখবার চেষ্টা করল। তারপর অস্ফুটভাবে চন্দনকে বলল, কিকিরার কাছে খুঁড় আছে। কিকিরা ততক্ষণ একেবারে কাছে এসে পড়েছেন। চন্দন আবার একটা সিগারেট ধরালো, যেন কিছুই হয়নি। তারাপদ তখনও বসে। কিকিরা বলল, জমজম করে শীত পড়ছে, পানাগড় দুর্গাপুর কাছেই বোধহয়। আরও জব্বর ঠান্ডা পড়বে স্যার, একেবারে আর্লি মর্নিংয়ে আসানসোল। তারপর শীতের বহরটা দেখবেন, লাইক ক্যাটস অ্যান্ড ডগস। চন্দন ব্যঙ্গ করে বলল, ওটা বৃষ্টির বেলায় স্যার, শীতের বেলায় নয়। কিকিরা তাঁর স্বভাবসিদ্ধ খকখকে হাসি হেসে বললেন, হ্যাঁ, কি হলো স্যার, বৃষ্টির বেলায় যদি বেড়াল কুকুর পড়তে পারে, শীতের বেলায় কেন পড়বে না? ইংরেজি ভাষার কোনো নিয়ম নেই, যা পড়াবেন তাই পড়বে। কথা বলতে বলতে কিকিরা তাঁর সে বেখাপ্পা অলেস্টার খুলে পাট করে বালিশের মতন করে নিলেন। টুপি আগেই খুলেছিলেন, মাফলারটা পাগড়ির মতন করে কানে বাঁধলেন, জুতো খুললেন। চন্দন ইশারায় তারাপদকেও শুয়ে পড়তে বলল।
কিকিরা পাট করা অলিস্টারের ওপর মাথা রেখে বালাপোষ গায়ে টেনে শুয়ে পড়তে পড়তে বললেন, স্যার একটু সাবধানে থাকবেন। চোখের পাতাটি বুঝেছেন কি সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা শুয়ে পড়ি, আসানসোলে আমায় ডেকে দেবেন, চা খাবো। কিকিরা লম্বা হয়ে শুয়ে পড়ে চোখ বুঝলেন। তারাপদও যেন বাধ্য হয়ে শুয়ে পড়ল। কামরার মধ্যেটা একেবারেই চুপচাপ। কেউ কেউ বেঞ্চের ওপর কুণ্ডলি পাকিয়ে ঘুমোচ্ছে, কেউ কেউ বাঙ্কের ওপর লম্বা হয়ে শুয়ে পুঁটুলি পাকানো চেহারা করে বসে বসেই ঘুমোচ্ছে 2-4 জন। মাঝে মাঝে কাশির শব্দ, এক আদ্রা ঘুম জড়ানো কথা, ট্রেনের একঘেয়ে শব্দ, সব মিলিয়ে কেমন একটা নিঝুম আবহাওয়া। একটা ছোট্ট স্টেশনে গাড়ি থেমে আবার চলতে শুরু করল। চন্দন বড় বড় হাই তুলছিল। কিকিরা ঘুমিয়ে পড়েছেন। তারাপদ অনেকক্ষণ মটকা মেরে পড়েছিল। সারাদিনের ক্লান্তি যেন কখন তাকে ঘুম পাড়িয়ে দিল। চন্দন নানান রকম কথা ভাবছিল। কিকিরা লোকটা কি সত্যিই চালাক? তার ভাঁড়ামির খানিকটা হয়তো অভিনয়, কিন্তু চালাকির ব্যাপারটা অভিনয় করে দেখানো যায় না। কিকিরা যদি চালাকি হবে তাহলে সে কেন অযথা প্রথমেই চন্দনদের মনে সন্দেহ সৃষ্টি করতে গেল? যে লোক জানে চন্দনরা শঙ্করপুরে ভুজঙ্গভূষণের কাছে যাচ্ছে, সেই লোক কেন আগে ভাগে তা প্রকাশ করে দেবে? বরং সে চুপচাপ থাকবে, ঘুণাক্ষরেও জানতে দেবে না তারাপদদের ব্যাপারটা সে ছিটেফোঁটাও জানে। তারপর সবাই যখন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বে, কিকিরা তারাপদ কিট ব্যাগ নিয়ে নেমে পড়বে যে কোনো স্টেশনে। এই গাড়িটা এমনই যে যখন তখন নেমে পড়া যায়, অনবরত থামছে, চলছে, আবার থামছে। কিকিরা বোকামি করেছে, হয় বোকামি করেছে, না হয় জেনে শুনে ইচ্ছে করেই সতর্ক করে দিয়েছে, জানিয়ে দিয়েছে তারাপদদের ব্যাপার সে জানে। কিন্তু কেন কিকিরা সতর্ক করে দেবে? চোর কি বাড়ির লোককে সাবধান করে দিয়ে চুরি করে? তবে চন্দন যতই ভাবছিল ততই তার মাথার মধ্যে জট পাকিয়ে যাচ্ছিল। শুরু থেকেই যার মধ্যে এত রহস্য আর ঝামেলা, শেষে গিয়ে তার মধ্যে যে আরও কত গভীর রহস্য দেখা যাবে কে জানে। গায়ে হাত পড়তেই চন্দন ধর্মর করে উঠে বসল। মুখের সামনে কিকিরা। চন্দন তারাপদকে দেখে নিল। ঘুমোচ্ছে তারাপদ। আপনি স্যার ঘুমিয়ে পড়েছিলেন, কিকিরা বললেন। এমনভাবে বললেন যেন কতই না সহানুভূতি দেখাচ্ছেন। চন্দন বলল, হ্যাঁ কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে পড়ার জন্য তার লজ্জা এবং রাগ হচ্ছিল। অনেকক্ষণ থেকেই ঘুমোচ্ছেন। কিকিরা হাসি হাসি মুখ করলেন। চন্দন তাড়াতাড়ি হাতের ঘড়ি দেখল। সর্বনাশ, 3:30 বাজে। সে যখন শেষবার ঘড়ি দেখে তখন 2 বাজছিল। টানা 1.5 ঘন্টা সে ঘুমিয়ে থাকল। আশ্চর্য, হাসপাতালে কখনো এরকম হয় না। রাত্রে গাড়ি টাড়ির এই দোষ। যাত্রীদের ঘুম, ঢুলুনি, গাড়ির দোলানি, একঘেয়ে শব্দ, ট্রেন থামা আর যাওয়া, হলুদ হলুদ আলো, সব মিলেমিশে কেমন ঘুম এনে দেয়, ছোঁয়াচে রোগের মতন ব্যাপারটা। চন্দন কিকিরাকে সন্দেহের চোখে দেখল। আপনি কি জেগেছিলেন? আমার ঘুম স্যার খুব পাতলা, একটু খুসখুস শব্দ হলেই জেগে উঠি। রাতের গাড়িতে চলাফেরা করতে করতে এই অভ্যেস হয়ে গেছে। চন্দন হাই তুলল, চোখ যেন এখনো জুড়ে রয়েছে। আপনি অনেকক্ষণ থেকে জেগে বসে আছেন? চন্দন জিজ্ঞেস করল। অনেকক্ষণ বসে নয়, শুয়েছিলাম। হঠাৎ চন্দনের কেমন যেন মনে হলো। মনে হতেই চমকে উঠল। আরে, কিকিরা এর মধ্যে কোনো হাত সাফাই করেনি তো? তারাপদর কিট ব্যাগে মৃণাল দত্তর দেওয়া সে কাগজপত্র ঠিকঠাক আছে, না কিকিরা চুরি করে নিয়েছে? কথাটা মনে হতেই চন্দনের বুক ধকধক করে উঠল। ভয় যেন লাফ মেরে গলার কাছে এসে বসল। তারপর ঝুঁকে পড়ে সে তারাপদকে ঠেলা দিল। তারা, এই তারা! বলিহারি ঘুম তারাপদর, মরার মতন ঘুমোচ্ছে। মুখে আবার কেন অযথা জাগাচ্ছেন স্যার? কিকিরা বলল। দরকার আছে, চন্দন রুক্ষভাবে জবাব দিল। বার কয়েক ঠেলা খেয়ে তারাপদ উঠে বসল। উঠে বসে চোখ রগড়াতে লাগলো, যেন তার খেয়ালই নেই সে বাড়িতে বিছানায় না রেলগাড়িতে। কয়েক মুহূর্ত পরে তারাপদ হুঁশ ফিরে পেল।
চন্দন রেগে গিয়ে বলল, আশ্চর্য ঘুম তোর। তারাপদ লজ্জিত হয়ে বলল, কাল সারাদিন যা ধকল গেছে, পারছিলাম না। এদিকে যে, বলতে গিয়ে অনেক কষ্টে নিজেকে সামলে নিল চন্দন, আর চোখে কিকিরাকে দেখে নিল। তারপর ইঙ্গিতে বলল, আমিও ঘুমিয়ে পড়েছিলাম, বলে কিকিরাকে দেখালো উনি জেগেছিলেন। তারাপদ হয় ইঙ্গিতটা বুঝল না, না হয় তার মাথা মোটা, সে তখনও হাই তুলছে। বিরক্ত হয়ে চন্দন আবার বলল, এই ট্রেনে ছিঁচকে চোরের যা উপদ্রব, দেখে নে আমাদের জিনিসপত্র ঠিক আছে কিনা। তারাপদ এইবার বুঝতে পারল, তার মুখের অদ্ভুত এক চেহারা হলো। কিকিরা বলল, না না, এদিকে কেউ আসেনি, আমার ঘুম ভেরি 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 থিন, গায়ের পাশ দিয়ে কেউ হেঁটে গেলেই ঘুম ভেঙে যায়। চন্দন তারাপদকে হুকুমের ভঙ্গিতে বলল, তাহলেও একবার দেখে নে। তারাপদ কিটব্যাগ দেখল। তোর ব্যাগের মধ্যে আমার একটা সিগারেটের প্যাকেট রেখেছিলাম, দেখ তো আছে কিনা। একেবারে ডাহা মিথ্যে কথা চন্দনের। সে চাইছিল ব্যাগ খুলে তারাপদ একবার আসল জিনিসটা আছে কিনা দেখে নিক। তারাপদ কোলের ওপর ব্যাগ তুলে চেন খুলল, দেখল, হাত ডুবিয়ে ডুবিয়ে ঘাঁটল, তারপর স্বস্তির নিঃশ্বাস ফেলল। মৃণাল দত্তর দেওয়া জিনিসগুলো ঠিকই রয়েছে। তারপর কায়দা করে বলল, আছে, তুই এখন আমার সিগারেট নে, নতুন প্যাকেট পরে ভাঙবি। চন্দন নিশ্চিন্ত হল। বাবা, যা ভয় ধরে গিয়েছিল তার। কিকিরা সমস্ত ব্যাপারটাই স্বাভাবিকভাবে দেখছিলেন। এবার বললেন, আমায় একটা সিগারেট খাওয়ান স্যার, যা শীত। চন্দন তারাপদর প্যাকেট থেকে কিকিরাকে সিগারেট দিল, নিজেও ধরালো। বালাপোষ গায়ে জড়িয়ে বসে সিগারেট খেতে খেতে কিকিরা খক খক করে কাশছিলেন। বললেন, সিগারেটের নেশা আমার নেই, একটা দুটো খাই কখনো। গাড়িটা যেন কোনো ইয়ার্ডে ঢুকল। লাইন বদলের শব্দ হচ্ছে, একবার বাঁয়ে টাল খাচ্ছে, আবার যেন ডাইনে টাল খেল। কিকিরা বললেন, অন্ডাল এসে গেছে, আর খানিকটা পরে আসানসোল, 4:15 নাগাদ আসানসোল পৌঁছয়। আপনি এদিকে খুব যাতায়াত করেন? চন্দন জিজ্ঞেস করল। প্রায়ই, সবই আপনার চেনা, তা বলতে পারেন। তারাপদ হঠাৎ বলল, যোশীডিতে থাকবেন এখন? যোশীডিতে নয়, দেওঘরে যাচ্ছি, ওখানে আমার ফিল্ড আছে। কি ফিল্ড স্যার? মানে চেনা জানা আছে, কাস্টমার রয়েছে। চন্দন মনে মনে একটা পেঁচ ভাবছিল, দাবা খেলার চালের মতন একটা মোক্ষম চাল দিলে কেমন হয়। কিকিরা কি সামলাতে পারবে? হয়তো কিকিরা আরও পাকা খেলোয়াড়, চন্দনকে বসিয়ে দেবে। তবু একটা ঝুঁকি নিতে আপত্তি কি? এখনো যাত্রা শেষ হয়নি চন্দনদের, আরও 5-6 ঘন্টার বেশি ট্রেনে থাকতে হবে। কিকিরার যদি কোনো মতলব থাকে, এর মধ্যে হাসিল করবে কিনা কেউ বলতে পারে না। তবে এখনো পর্যন্ত করেনি, সুযোগ পেয়েও ছেড়ে দিয়েছে। যদি তারাপদর ব্যাগ নিয়ে কিকিরা কোথাও নেমে যেত মাঝপথে, চন্দনরা জানতেও পারত না। লোকটাকে পুরোপুরি অবিশ্বাস করাচ্ছে, একটু বিশ্বাস করা যাক না, ক্ষতি কি? চন্দন আরও খানিকক্ষণ ভেবে শেষে বলল, স্যার, একটা কথা জিজ্ঞেস করব? নিশ্চয় নিশ্চয়, 100টা কথা জিজ্ঞেস করুন। আপনি যে বললেন আমরা মধুপুরে যাচ্ছি না, এটা কি করে বললেন? কিকিরা অদ্ভুত মুখ করে হাসলেন। ম্যাজিক। ম্যাজিক দেখতে আমাদের ভালো লাগে, কিন্তু তা বিশ্বাস করি না। ভালো ম্যাজিক আপনারা দেখেননি স্যার, তাই বলছেন, কিকিরা বললেন। একটু চুপ করে থেকে আবার বললেন, আপনারা ছেলে মানুষ, অনেক কিছুই জানেন না, দেখেননি। যখন দেখবেন, জানবেন, তখন বিশ্বাস করবেন। তা বলে এই থট রিডিং না কি যেন বলে, তাও বিশ্বাস করতে হবে? আপনি নিজেই তখন বলেছিলেন ম্যাজিক হলো খেলা, মন্ত্রটা বাজে। বলেছি। কিকিরা ঘাড় হেলালেন। এখনো বলছি মন্ত্রতন্ত্র বাজে, তবে যোগীদের আমি বিশ্বাস করি, তারা আশ্চর্য ঘটনা ঘটাতে পারেন। মাটি চাপা হয়ে 3 ঘন্টা কি করে মানুষ থাকতে পারে স্যার?
আপনি তো ডাক্তার, বলুন না। চন্দন কোনো জবাব দিল না। কিকিরাকে এখন আর ভাঁড় মনে হচ্ছে না, তার গলার স্বরও যেন পাল্টে গিয়েছে। তারাপদ বলল, আপনি কি যোগী? না না। কিকিরা মাথা নেড়ে জিভ কাটল। যোগের জ পর্যন্ত আমি জানি না, ওসব মহাপুরুষরা পারেন, আমরা কত তুচ্ছ। তাহলে আপনি কি করে জানলেন আমরা কোথায় যাচ্ছি, কার কাছে যাচ্ছি? কিকিরা খুব বিনয় করেই যেন বললেন, এই কথাটা ঠিক হলো না স্যার। আমি শুধু বলেছি আপনারা যেখানে যাচ্ছেন সেই জায়গাটার নামের প্রথমে এস অক্ষর আছে, যার কাছে যাচ্ছেন তার নামের প্রথমে বি অক্ষর আছে। তা আপনারা তো এস অক্ষর দিয়ে কত জায়গাতেই যেতে পারেন, সীতারামপুর, সালানপুর, শিমুলতলা, আর যার কাছে যাচ্ছেন তার নাম বিহারী প্রসাদ, বিজন কুমার, বটুকচন্দ্রও হতে পারে। চন্দন বুঝতে পারল কিকিরা লোক পাকা, সহজে মচকাবে না। বলল, হতে সবই পারে, কিন্তু আপনি জানেন আমরা কোথায় যাচ্ছি, জানেন না? কিকিরা হাসি হাসি মুখ করে চেয়ে থাকলেন। চন্দন আর তারাপদ তাকিয়ে থাকল, অপেক্ষা করতে লাগল। কিকিরা কোনো কথাই বলছিলেন না। কিছু বলছেন না? কি বলবো স্যার, আপনি সত্যি সত্যি কিছু জানেন না? কিকিরা এবার একবার তারাপদর দিকে তাকালেন, চোখ বন্ধ করলেন, আবার খুললেন। তার হাসি হাসি মুখ ধীরে ধীরে গম্ভীর করুণ হয়ে উঠল, গলার স্বর ভারী শোনাল। বললেন, একটা কথা আপনাদের আমি বলে দিই, আপনারা ছেলে মানুষ, যেখানে যাচ্ছেন সেই জায়গা কিন্তু ভয়ঙ্কর। আপনারা ভয় পেয়ে যাবেন, বিপদেও পড়তে পারেন। চোখ কান খোলা রাখবেন, কোনো ভেলকি বিশ্বাস করবেন না। ওই লোকটা যোগী নয়, শয়তান, পিশাচ। তার চেহারা দেখলে আপনাদের বুক কাঁপবে। অনেক মানুষের জীবন সে নষ্ট করেছে। ও একটা কাপালিক, কি নিষ্ঠুর জানেন না। এত বড় শয়তান কেমন করে বেঁচে আছে আমি জানি না। ভগবান এত লোককে নেন, ওই পিশাচকে কেন নেন না? বলতে বলতে কিকিরার মুখ কেমন রক্ত জমার মতো নীলচে হয়ে এলো। তিনি দু হাতে মুখ ঢেকে ফেললেন। তারাপদ আর চন্দন যেন স্তম্ভিত হয়ে বসে থাকল, কোনো কথা বলতে পারল না। কোনো রকমে কাঁপা কাঁপা গলায় জড়ানো স্বরে তারাপদ বলল, সামনের অমাবস্যায় নাকি তিনি মারা যাবেন। কিকিরা বললেন, তাই যেন যায়। এত পাপ করেও মানুষ যদি বেঁচে থাকে তবে ভগবান বলে কিছু নেই। চন্দনরা অবাক হয়ে দেখল কিকিরার গলা ফুলে উঠেছে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে। শঙ্করপুর গাড়ি পৌঁছতে পৌঁছতে সামান্য বেলা হয়ে গেল। মধুপুরে মিনিট কুড়ি দাঁড়িয়ে থাকল ট্রেন। কিসের একটা গণ্ডগোল হয়েছিল ইঞ্জিনে। শঙ্করপুরে পৌঁছতে হরিদরে আধ ঘন্টা লেট। কিট ব্যাগ হাতে ঝুলিয়ে তারাপদরা প্ল্যাটফর্মে নেমে পড়ল। ছোটোখাটো স্টেশন, তেমন একটা লোকজন ওঠানামা করল না। যারা নামল বা গাড়িতে উঠল তাদের মধ্যে বেশিরভাগই দেহাতি মানুষজন। প্ল্যাটফর্মে নেমে তারাপদরা কিকিরার জানলার দিকে সরে এলো। চন্দন বলল, আপনিও নেমে গেলে পারতেন। কিকিরা মাথা নেড়ে বললেন, না স্যার, এখন আমার নামা চলবে না। এখানে আমাকে দু চারজন চেনে, আপনাদের সঙ্গে নামলে চোখে পড়ে যেতে পারি। তারাপদ বলল, চোখে পড়লে কি হবে? কি হবে তা কেমন করে বলবো, সাবধানের মান নেই। আপনারা ভাববেন না আমি যোশীডির কাজকর্ম সেরে বিকেলের প্যাসেঞ্জার ট্রেনে এখানে ফিরে আসব। যা বলে দিয়েছি মনে রাখবেন। স্টেশনের পূব দিকে বালিয়াড়ি মতন জায়গাটার কাছে হরিনামের আস্তানা, ওখানে আমায় পাবেন। কাল দেখা করার চেষ্টা করবেন। যান স্যার, আর দাঁড়াবেন না। খুব সাবধানে থাকবেন, চোখ কান খোলা রেখে, ভয় পাবেন না। তারাপদরা দাঁড়িয়ে থাকার কোনো কারণ দেখল না আর। গাড়িও ছাড়বো ছাড়বো করছে। হুইসেল বেজে গেছে, ইঞ্জিনের দিকেও স্টিম ছাড়ার শব্দ উঠছে। চন্দন হঠাৎ কিকিরাকে বলল, আপনি আমায় ক্ষমা করবেন, আমরা ভুল বুঝেছিলাম, বুঝতেই তো পারছেন
কিকিরা চন্দনের কথায় বাধা দিয়ে বললেন, কিচ্ছু না স্যার, ক্ষমাটা আমার দরকার নেই। আমি আপনাদের পেছনে আছি, আমার যতটা সাধ্য করব। ট্রেন ছেড়ে দিল। কিকিরা কেমন হাসি হাসি অথচ মায়া মাখানো মুখ করে তারাপদর দিকে তাকিয়ে থাকলেন। তারাপদ একটু হাত ওঠালো, যেন বিদায় জানালো কিকিরাকে। প্ল্যাটফর্ম ততক্ষণে ফাঁকাই হয়ে এসেছে। দুই বন্ধু মিলে হাঁটতে লাগলো। টিকিট কালেক্টরকে টিকিট দিয়ে স্টেশনের বাইরে এসে দাঁড়ালো ওরা। 5-7টা ছোট ছোট দোকান, এক ফালি রেল কোয়ার্টার, মস্ত মস্ত কটা শিমুল গাছ ছাড়া আশেপাশে আর কিছু চোখে পড়ে না। পানির দোকান, দেহাতি মিঠাইয়ের দোকান, এক পাশে কয়েকটা বুড়ো বুড়ি গোছের লোক ছোট ছোট ঝুড়ি করে বেগুন, কাঁচা টমেটো, অল্প কটা ফুলকপি বিক্রি করছে। খদ্দের বলতে রেলের বাবু আর খালাসি গোছের লোক। একদিকে ছোট এক হনুমান মন্দির, বাঁশের আগায় পতাকা উঠছে। তারাপদ বলল, চাঁদু, নো রিক্সা, নাথিং। চন্দন বলল, কিকিরা তো বলেই দিয়েছিলেন হাঁটতে হবে। তাহলে নে, হাঁট। চারিদিকে তাকিয়ে চন্দন বলল, ওদিকে একটা মারোয়ারি দোকান দেখছি, চল আগে সিগারেট ফিগারেট কিনে নি, ভুজঙ্গভূষণের মাঠ মোকামের কথাও জেনে নেব। জায়গাটা এই রকম যে তারাপদ আর চন্দনের মতন দুটি বাঙালি ছেলে কাঁধে কিট ব্যাগ ঝুলিয়ে নেমেছে, হাতে কম্বল ঝুলানো, এই দৃশ্যটাই যেন অনেকের কাছে কৌতূহলের বিষয় হয়ে উঠেছিল। সকলেই তাদের নজর করছিল। কালো জোয়ান গোছের একটা লোক সাইকেল কোমরের কাছে হেলিয়ে দেহাতি মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়েছিল। ময়লা কাঁচের গ্লাসে চা খাচ্ছিল। লোকটার চেহারা ষণ্ডার মতন, মাথা ন্যাড়া, পরনে নীল একটা প্যান্ট, গায়ে কালো রঙের সোয়েটার। চন্দন এবং তারাপদ দুজনেই তাকে দেখল। তারাপদ ইশারা করে চন্দনকে বলল, ভুজঙ্গভূষণের লোক নাকি রে? চন্দন বলল, ড্রেস থেকে রেলের লোক মনে হচ্ছে, মালগাড়ির ড্রাইভার হতে পারে। বেটা আমাদের অমন করে দেখছে কেন? দেখুক, তাকাস না, ইগনোর করে যা। সামান্য এগিয়ে চন্দনরা মারোয়ারি দোকানটার মধ্যে গিয়ে দাঁড়ালো। দোকানটা দেখতে বড় নয়, কিন্তু হরেক রকম জিনিস রয়েছে। মুদির দোকান খানিকটা, খানিকটা মণিহারি। কবিরাজি তেল আর ভাস্কর লবণ ধরনের করলে আরও নিশ্চিন্ত হওয়া যায়। সস্তা সিগারেট পাওয়া গেল, কয়েক প্যাকেট কিনে নিল চন্দন। তারাপদ মাঠ মোকামের কথাটা দোকানদারকে জিজ্ঞেস করল। কিকিরা যদিও বলে দিয়েছিলেন রাস্তাটা, তবু তারাপদ জিজ্ঞেস করল। নতুন জায়গায় কিছু খুঁজে বের করতে হলে একজনের জায়গায় 2জন কি 3জনকে জিজ্ঞেস করলে আরও নিশ্চিন্ত হওয়া যায়। দোকানের ছোকরা মতন লোকটি মাঠ মোকামে যাওয়ার রাস্তাটা বলে দিলেও দোকানের বাইরে যে বুড়ো মতন লোকটি টিনের চেয়ারে বসেছিল, সে কেমন কৌতূহলের সঙ্গে ভাঙা ভাঙা বাংলায় হিন্দিতেই জিজ্ঞেস করল, কাহা যাবেন? তারাপদ বলল, ভুজঙ্গবাবুর বাড়ি। লোকটা অবাক হলেও নিজেকে যেন সামলে নিতে নিতে বলল, ভুজঙ্গ মহারাজজি, আচ্ছা আচ্ছা, যাইয়ে। দোকানের বাইরে এসে তারাপদরা একটা নিম গাছের পাশ দিয়ে পাথর ফেলা রাস্তাটা ধরল। সামান্য এগিয়ে চড়াইয়ের কাছে পৌঁছতেই ডান দিকে গ্রাম চোখে পড়ল। ছোট গ্রাম, কয়েকটা মাত্র ঘর। হরিনামের আস্থানা দেখা গেল না। টিলাটা চোখে পড়ল গ্রামের কাছাকাছি। ঝোপঝাড়ের আড়ালে আস্তানাটা বোধহয় আড়াল পড়েছে। বাঁদিকেও 2-1টা পাকা বাড়ি, বাঁধানো কুয়ো। চড়াই ফুরিয়ে গেলেই বাঁদিকের কাঁচা রাস্তা ধরতে হলো। জায়গাটা যে সুন্দর তাতে কোনো সন্দেহ নেই। খটখটে শুকনো শক্ত মাটি, বিশাল বিশাল মাঠ ঢেউ খেলানো, মাঝে মাঝে বড় বড় পাথর পড়ে আছে, জংলা গাছ নানান রকমের। মাথার ওপর দিয়ে 2-4টে বক উড়ে যাচ্ছে। রোদ টকটক করছে, শীতের বাতাস দিচ্ছে সনসন করে। হাঁটতে হাঁটতে চন্দন বলল, জায়গাটা কিন্তু চমৎকার, কি বলিস? তারাপদ বলল, খুব ভালো, কিন্তু জায়গার কথা এখন ভাবতে পারছি না চাঁদু। কেন? জেনে শুনেও চন্দন বলল, ভুজঙ্গ যেরকম ফনা ধরে দাঁড়িয়ে আছে। তারাপদ হাজার দুর্ভাবনার মধ্যেও
তামাশা করবার চেষ্টা করল। চন্দন হেসে বলল, যাহা বলেছিস, ভুজঙ্গ যে কোন ফনা ধরে দাঁড়িয়ে আছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। কিকিরা যা বললেন তাতে লোকটাকে একটা আস্ত শয়তান বলেই মনে হচ্ছে। তারাপদ বলল, কিকিরা কিন্তু সত্যিই বড় ভালো লোক। আমরা ভাই ওকেই অবিশ্বাস করেছিলাম। সত্যি মানুষ চেনা বড় কঠিন। সবই কঠিন, এই সংসার চেনাই কি সহজ? ধর না ভুজঙ্গভূষণের কথা, লোকটা এত শয়তান, কিন্তু সেই লোক মরার আগে আমায় সম্পত্তি দেবার জন্য ডেকে পাঠায়। চন্দন একটা কুল ঝোপের পাশে বিশাল এক গিরগিটির মতন জীবকে দেখে থমকে দাঁড়িয়ে পড়ল। তারা দেখ। চন্দন আঙুল দিয়ে জীবটাকে দেখালো। তারাপদ বলল, কি রে ওটা, তক্ষক নাকি? চন্দন পায়ের শব্দ করতেই জন্তুটা ঝোপের আড়ালে পালালো। তারাপদ বলল, ডেঞ্জারাস জিনিস, বিষ টিস আছে বোধহয়। চন্দন বলল, তুই এক আচ্ছা জায়গায় এলি, কি বল? চারপাশেই ডেঞ্জার। সত্যি এখন ভাবছি টাকার লোভে মানুষ কি না করে। আমার কিন্তু ভালোই লাগছে। ভালোই লাগছে? অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার মনে হচ্ছে, সেই জকের ধনের মতো ব্যাপার। তোর পিসেমশাই ভুজঙ্গভূষণের গুপ্তধন উদ্ধারের থ্রিলটা মন্দ কি রে? তারাপদ দুঃখের শব্দ করে বলল, গুপ্তধন উদ্ধার বলেছিস বেশ, ঢাল নেই তরোয়াল নেই, নিধিরাম সর্দার। কেন কেন নিধিরাম কেন? কিকিরার মুখে শুনলি না ভুজঙ্গ কেমন ভয়ঙ্কর? তার সঙ্গে লড়বো আমরা? আমাদের কি আছে রে? নাথিং, একটা লাঠি পর্যন্ত হাতে নেই। চন্দন এবার মুচকি হেসে বলল, আছে আছে। কি আছে বলবো? বল। প্রথমে আছে কিকিরার হেল্প। কিকিরা আমাদের সব রকম সাহায্য করবেন বলেছেন। তুই বড় বাজে কথা বলিস চাঁদু। কিকিরা একটা রুগ্ন লোক, তার একটা হাত একরকম অসার। ওই মানুষ তোকে মুখের কথা ছাড়া আর কিসে সাহায্য করতে পারেন? চন্দন একটা ছোট পাথর লাফ মেরে টপকে গেল, যেন হাত পায়ের সাবলীল ভাবটা দেখালো। বলল, শোন তারা, কিকিরা আমাদের কাছে 14 আনা কথাই ভাঙেননি। আমি তোকে বলছি, কিকিরা ভুজঙ্গভূষণের হাঁড়ির খবর রাখেন। কিকিরা ভুজঙ্গভূষণের শত্রু। কাজেই শত্রু যদি ভুজঙ্গভূষণের হাঁড়ির খবর দেন, তাহলে আমরা সেটা জানতে পেরে যাচ্ছি। ওটা কম কাজে লাগবে না। 2 নম্বর হলো কিকিরার অ্যাডভাইস, সেটা খুব কাজের হবে। আর 3 নম্বর হলো আমার 2টো অস্ত্র। অস্ত্র? তারাপদ থমকে দাঁড়িয়ে পড়ল। চন্দন মিটমিট করে হেসে বলল, ভাই, যখন থেকে আমি ভুজঙ্গভূষণের কথা শুনেছি তখন থেকেই আমি তাকে সাসপেক্ট করছি। ভুজঙ্গভূষণের দুর্গে ঢুকবো অথচ একেবারে খালি হাতে, তা কি হয়? আমি 2টো জিনিস সঙ্গে করে নিয়ে এসেছি, ইঞ্জেকশনের সিরিঞ্জ আর পাতলা ছিপছিপে ছুরি। তারাপদ বন্ধুর এই ব্যাপারটাকে তামাশা মনে করে তাচ্ছিল্যের গলায় বলল, এই তোর অস্ত্র? আমি ভেবেছিলাম রিভলভার টিভলভার নিয়ে এসেছিস। ওটা আমি চালাতে জানি না, এ 2টো জানি। তুই ভুজঙ্গকে ওই দিয়ে ভয় দেখাবি? সত্যি চাঁদু, তোর যা বুদ্ধি! ভয় দেখাবো কেন? ভদ্রলোকের মতন সব যদি মিটমাট হয়ে যায়, তোর ভুজঙ্গভূষণকে ভগবানের হাতে দিয়ে আমরা কলকাতায় ফিরে যাব। তারাপদ যেন কি ভেবে বলল, কিন্তু চাঁদু, যদি ভুজঙ্গ আগেই তোর চালাকি ধরতে পারে? চন্দন বলল, ধরা পড়লেই বা কি হবে? আমরা কলকাতাতেই শুনেছি ভুজঙ্গভূষণের অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি তোর ডাক্তার বন্ধু, ইমার্জেন্সিতে কাজে লাগতে পারে ভেবে জিনিস 2টো এনেছি। যুক্তিটা তারাপদর পছন্দ হলো, তবু বলল, তুই স্টেথোস্কোপটা এনেছিস? না। বাহ, তাহলে স্টেথোস্কোপ ছাড়া ডাক্তার হয়? ভুলে গিয়েছি, তাড়াহুড়োর মধ্যে জরুরি জিনিস নিতে লোকে ভুল করে না, সেই রকম ভুল। তারাপদ কি যেন ভাবল, বলল, শুধু ইঞ্জেকশনের সিরিঞ্জ নিয়ে কি হবে? ওষুধপত্র? চন্দন বলল, মাথা ধরা, পেট ব্যথার 2-4টে খুচরো ওষুধ ছাড়া ইঞ্জেকশনের জন্য মরফিয়ার 2টো অ্যাম্পুল এনেছি, আর একটা অ্যাম্পিউল আছে হার্টের গোলমালের ওষুধ। সবই ইমার্জেন্সির জন্যে।
তারাপদ এক ফোঁটাও ডাক্তারি বোঝে না, কিন্তু চন্দনেরই উপস্থিত বুদ্ধির জন্য ওকে বাহবা দিতে ইচ্ছা করছিল। সত্যিই তো, একজন ডাক্তার বন্ধু নিয়ে সে মুখ ঝলসানো ভুজঙ্গভূষণের কাছে আসছে, এরকম অবস্থায় একেবারে খালি হাতে কি আসা যায়? চুপচাপ কয়েক পা এগিয়ে এসে তারাপদ বলল, দেখ চাঁদু, ভুজঙ্গকে আমরা যতটা ভয় পাচ্ছি, এতটা ভয়ের কারণ আমাদের বেলায় নাও থাকতে পারে। কাল রাত্রেও ঠিক এতটা ভয় আমাদের ছিল না। আজ সকালে কিকিরাই আমাদের ভয় ধরিয়ে দিয়েছে। আমরা যতটা ভাবছি তা হয়তো কিছুই হবে না। তাছাড়া আমি কি যেচে এসেছি? ভুজঙ্গভূষণই আমায় ডেকে পাঠিয়েছেন। তারাপদ তার কথা শেষ করেনি। চন্দন অনেকটা দূরে গাছপালার আড়ালে একটা বাড়ি দেখতে পেয়ে চেঁচিয়ে বলল, তারা, ওই তোর মাঠ মোকাম ভুজঙ্গভূষণের বাড়ি। চন্দন তাকালো। জায়গাটা দেখার মতন। মাঠের ঢল নেমে গেছে অনেকটা, চারিদিকে জঙ্গলের ঝোপ ঝাড় গাছপালা। মনে হয় জঙ্গল বুঝি এখান থেকে শুরু হয়েছে। ওরই এক পাশে একটা বাড়ি দেখা যাচ্ছে, কিন্তু আড়ালের জন্য বোঝা যাচ্ছে না বাড়িটা কেমন। আরও আধ মাইলটা হেঁটে তারাপদরা ভুজঙ্গভূষণের বাড়ির কাছে গিয়ে দাঁড়ালো। এটা বাড়ি না দুর্গ বোঝা যায় না। জেলখানার মতো উঁচু পাঁচিল দিয়ে চারিদিক ঘেরা। গাছপালার অভাব নেই। আম জাম নিম কাঁঠাল থেকে শুরু করে শিমুল পর্যন্ত। জল বৃষ্টি রোদ সয়ে সয়ে পাঁচিলের গায়ে শ্যাওলার রং ধরেছে, কোথাও কোথাও কালো হয়ে গেছে। পাঁচিলের এ পাশ থেকে বাড়ির সামান্যই চোখে পড়ে। অনেকটা ভিতর দিকে বাড়িটা, দোতলাই হবে। দোতলার রেলিং দেওয়া বারান্দা চোখে পড়ছিল। কেমন একটা ফটফট শব্দ হচ্ছে, যেন একটা মেশিন গোছের কিছু চলছে। তারাপদ বলল, কিসের শব্দ রে? চন্দন বলল, ডায়নামো বলে মনে হচ্ছে। কি করে ডায়নামো দিয়ে? বোধহয় বাতিটাতি জ্বালায়। অবাক হয়ে তারাপদ বলল, বাবা, বিশাল কারবার তাহলে। একটা জিনিস চন্দন লক্ষ্য করল, তারা বাড়ির হয় পেছনে না হয় পাশে কোথাও এসে দাঁড়িয়েছে। সামনের দিকটা নজরে আসছে না। পাঁচিলের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে চন্দন বলল, আয় সামনের দিকে যাই। শুকনো পাতা, গাছের সরু সরু ভাঙা ডালপালা ছড়ানো পাথর টপকে তারাপদরা বাড়ির সামনের দিকে এসে পড়ল। প্রথমেই চোখে পড়ল লোহার ফটক, বিশাল ফটক। কারখানার গেটে যেমন দেখা যায় অনেকটা সেই রকম। ফটকের এক পাশে পাঁচিল জুড়ে ছোট একটা ঘর মতন। বোঝাই যায় পাহারা দেবার ব্যবস্থা রয়েছে। খুবই আশ্চর্য, ফটকের সামনে দিয়ে যে রাস্তাটা মাঠের দিকে চলে গেছে সেটা কাঁচা হলেও গাড়ি চলার দাগ আছে। মরা ঘাস, কাঁকড় মেশানো মাটির ওপর চাকার দাগ। গরুর গাড়ি চললে যেমন দাগ ধরে যায় মাটিতে, কিন্তু দাগের গর্ত গভীর নয়। তারাপদ ফটকের সামনে এসে বলল, এবার? চন্দন আশেপাশে কাউকে দেখতে পেল না। ফটক বন্ধ। পাহারা ঘরের গায়ে একটা ছোট ফটক রয়েছে, কিন্তু তালা দেওয়া। ফটকটা টপকানো যেত যদি না মাথায় বর্ষার ফলার মতন শিক থাকত। গলা ফাটিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকা ছাড়া চন্দন অন্য কোনো উপায় খুঁজে পেল না। হঠাৎ তারাপদ বলল, চাঁদু, এদিকে একবার দেখ। চন্দন তারাপদর কাছে গেল। বাঁ ফটকের পাশে থামের গায়ে একটা কি যেন লেখা আছে। লোকে সাদা পাথরের ওপরেই বরাবর কালো দিয়ে বাড়ির নামটাম লিখে এসেছে। এ একেবারে উল্টো। কালো পাথরের ওপর সোনালি দিয়ে কিছু লেখা ছিল। সোনালি রং এখন প্রায় কালচে হয়ে এসেছে। অক্ষরগুলো বোঝা কষ্টকর, অর্ধেক নষ্ট হয়ে গিয়েছে। গিয়ে পাথরের খোদাইটুকু কোনো রকমে টিকে আছে। দেবনাগরী অক্ষরে কিছু লেখা। চন্দন দেবনাগরী বেমালম ভুলে মেরে দিয়েছে। তারাপদ হয়তো বুঝতে পারত, কিন্তু ভাঙা অস্পষ্ট অক্ষর সে পড়তে পারছিল না। সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তারাপদ বলল, সংস্কৃত মনে হচ্ছে, ঠিক ধরতে পারছি না, তবে আত্মা টাত্মা কিছু লেখা আছে। আত্মা? তাই তো দেখছি। চন্দন কি যেন ভাবল। আত্মা পরে হবে, জোর খিদে পেয়ে গিয়েছে। নিজেদের আত্মা আগে বাঁচাই। আয়, আগে তোর পিসেমশাইয়ের সঙ্গে মোলাকাত করি। তারাপদকে টেনে নিয়ে চন্দন পাহারা ঘরটার কাছে এলো। টপকাতে পারবি? পাগল, বর্ষায় গিঁতে যাব।
তাহলে? আচ্ছা দাঁড়া, আমার কম্বলটা পাট করা রয়েছে, এটা বর্ষার মাথায় দিচ্ছি, তুই ওই সেট্রি পোস্টের গা ধরে উঠে টপকে যা। চন্দন যাকে সেট্রি পোস্টের গা বলল সেটা পাহারা ঘরের দেওয়ালই বলা যায়। তারাপদ ইতস্তত করল। এই ফটকটা ছোট, ফুট 4 কম উঁচু মাটি থেকে। হাই জাম্প করেও পেরিয়ে যাওয়া যেত যদি জায়গা থাকতো দুপাশে। অবশ্য তারাপদ স্পোর্টসম্যান নয়, চন্দন খানিকটা লাভঝাঁপ করতে পারে। চন্দনের তাড়া খেয়ে তারাপদ মনে মনে ভগবানকে ডেকে গেটের ওপর চেপে পড়ল। কপাল ভালো, কোনো অঘটন ঘটল না। দুজনেই গেট টপকে ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ঢুকে তারাপদরা দেখল বাড়িটা ফটক থেকে গজ 50 দূরে হবে। গড়নটা সেকেলে জমিদার বাড়ির মতন, অবশ্য সামনের দিকে গোলাকার ভাব আছে। মজবুত বাড়ি, মস্ত মস্ত থাম, পাকাপোক্ত বারান্দা বাইরে। দূর থেকে মনে হয় যেন বড় বড় পাথরে গাঁথা বাড়ি। বাইরে রং চং কিছু নেই, কালচে হয়ে আছে। মানে ভুজঙ্গভূষণ বাইরের দিকে আর নজর দেন না। দেখতে বাড়িটা ছোট নয়। ভুজঙ্গভূষণ একলা মানুষ, এই বাড়ি নিয়ে কি করেন কে জানে। ফটক থেকে যে রাস্তাটা সোজা বাড়ির সদর সিঁড়িতে গিয়ে পড়েছে তার দুপাশে বাগান। এক সময় নিশ্চয় ফুলের বাগান ছিল, এখন ফুল টুল তেমন কিছু নেই। নানা ধরনের পাতাবাহার, জবা, গাঁদা আর এলোমেলো কিছু ফুল গাছ। চোখে পড়ে বাগানে বেদি আছে বসার। ঘাসগুলো মরে যাচ্ছে শীতে, কিছু লতা পাতা নিজের মতন বেড়ে যাচ্ছে। পাঁচিলের গা ধরে অবশ্য বড় বড় গাছ, নিম, কাঁঠাল, আম, হরিতকি। তারাপদ আর চন্দন ধীরে ধীরে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। সেই ডায়নামোর শব্দ ছাড়া কোনো শব্দ নেই। মানুষের গলা পাওয়া যাচ্ছে না, কারো কোনো রকম টিকি দেখা যাচ্ছে না। কটা প্রজাপতি উঠছে বাগানে। রোদ আরও গাঢ়, রীতিমতো তাপ লাগছে গায়ে। শীত যেন এই রোদের কাছে হার মেনে গেছে। চন্দন বলল, তারা একটাও লোক নেই, কোনো সারা শব্দ নেই। তোর ভুজঙ্গভূষণ বেঁচে আছে তো? কথাটা শোনা মাত্র তারাপদ যেন চমকে উঠল। সত্যিই তো, ভুজঙ্গভূষণ যদি মারা গিয়ে থাকে। ভুজঙ্গ নিজে অমাবস্যা পর্যন্ত বাঁচবে বলেছে, কিন্তু মরা বাঁচা কি মানুষের নিজের হাতে? ওটা ভগবানের হাত। যদি ভুজঙ্গভূষণ মারা গিয়ে থাকে তবে তো হয়েই গেল। তারাপদর এই ছুটে আসা বৃথা হলো। বেড়ালের ভাগ্যে শিকে ছেঁড়ার যে আশা দেখা গিয়েছিল তাও গেল। তারাপদ বেশ বুঝতে পারল সে ভুজঙ্গভূষণকে জীবিত দেখতে চায় টাকার লোভে, সম্পত্তির লোভে। অথচ এই ভুজঙ্গকে নিয়ে তাদের ভয় দুশ্চিন্তা কি কম? পাথরকুচি ছড়ানো রাস্তা দিয়ে বাড়ির একেবারে সামনের সিঁড়িতে এসে দাঁড়ালো তারাপদরা। তবু কোনো শব্দ নেই, কারো সাড়া নেই, একেবারে চুপচাপ সব। চন্দন বন্ধুর দিকে তাকালো। কি ব্যাপার রে? কি জানি, বুঝতে পারছি না। চেঁচিয়ে চেঁচিয়ে ডাকবো? কাকে? কেন ভুজঙ্গভূষণকে? তারাপদ বুঝতে পারল না কি বলবে। 5-7 ধাপ সিঁড়ি উঠে গেল ওরা। বারান্দায় উঠে এসে দাঁড়ালো। সামনেই একটা বড় মতন ঘর, দরজা খোলা। বারান্দার একদিকে গোটা 2 চেয়ার পাতা রয়েছে। চন্দন ঘরের দিকে পা বাড়িয়ে উঁকি মারতে যাচ্ছিল, এমন সময় পাশের ঘর থেকে কে বাইরে এসে দাঁড়ালো। চন্দন তাকালো। তারাপদ এক দৃষ্টে লোকটিকে দেখছিল, তারপর অবাক হয়ে বলল, সাধু মামা। সাধু মামা যেন তারাপদকে চিনতে পারছিলেন না, তাকিয়ে থাকলেন। তারাপদ আবার বলল, সাধু মামা, আমি তারাপদ। তোমার এই কি চেহারা হয়েছে? তুমি ওভাবে আমায় দেখছো কেন? আমায় চিনতে পারছো না? সাধু মামার শরীর কঙ্কালের মতন, মাথার চুল একেবারে সাদা, ঘাড় পর্যন্ত ছড়ানো। মুখের মাংস কুঁচকে বিশ্রী হয়ে গেছে, বিভৎস দেখাচ্ছে। কিছু যেন হয়েছিল মুখে, কাটা কুটি, ঘা, নাকি সাধু মামারও মুখ পুড়ে গিয়েছিল বোঝা যাচ্ছে না। সাধু মামা এমন অদ্ভুত চোখে তাকিয়ে থাকলেন যেন সত্যি তারাপদকে চিনতে পারছেন না। তারাপদ বিশ্বাস করতে পারছিল না যে সাধু মামা তাকে চিনতেও পারছেন না। বছর 1.5-2 আগেও সাধু মামা তার কাছে গিয়েছিলেন। এমন সময় একেবারে আচমকা ভয়ঙ্কর গম্ভীর গলায় কে যেন বলল, ওদের হল ঘরে বসাও।
বসিয়ে তুমি ওপরে আমার কাছে এসো। তারাপদরা চমকে উঠল। কে যে কথাটা বলল দেখবার জন্য তারাপদরা তাকালো। কাউকে দেখতে পেল না কোথাও। গলার স্বরটা কি গম্ভীর, কি কঠিন। গম গম করে উঠল যেন বারান্দাটা। কিন্তু কে কথা বলল? কে? সাধু মামা ওই গলা শোনা মাত্র বাড়ির চাকর বাকরের মতন হাত দেখিয়ে তারাপদদের মাঝের ঘরটার দিকে যেতে ইশারা করলেন, কথা বললেন না। আজ এ পর্যন্তই। উপন্যাসের তৃতীয় পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।